জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের সাবজেক্ট হলো কেস টেকিং ও রেপার্টরাইজেশন। আজ আমরা শিখব হার্টের পালস এবং ব্লাডের প্রেসার। এই দুইটা সাবজেক্ট আমরা শিখব এবং এটার কেস টেকিং রেপার্টরাইজেশন কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। একেবারে খুব সংক্ষেপে, কারণ এই সাবজেক্টটুকু কিভাবে প্রেসার মাপবো, কিভাবে হার্টের পালস মাপবো, এই বিষয়গুলো আমাদের ডিটেল আমাদের যে প্যাথোলজি ক্লাস আছে সেই ক্লাসে আপনাদেরকে শেখানো হবে। তো আমি এখানে ডিটেল শিখাবো না, কারণ এই এই পুরো একটা সাবজেক্ট যদি আমরা ডিটেল শিখতে চাই তাহলে প্রায় একটা ক্লাস লাগবে। তো সেখানে আমরা সময় নষ্ট করব না। আমরা এখানে যা করব সেটা হলো একটা ধারণা নিব যে প্রেসার মাপা আমরা অনেকেই জানি, বিপি মেশিন দিয়ে প্রেসার মাপতে হয়। সাধারণ লেভেলটা হলো 81, সিস্টোলিক হলো 120 এবং ডায়াস্টোলিক হলো 80। এটা হলো একটা সাধারণ, এটাকে সাধারণ ক্যাটাগরি ধরে তার থেকে একটু কম হতে পারে, বেশি হতে পারে, তার উপর ভিত্তি করে আমরা রোগ নির্ণয় করে থাকি। আর পালসের ব্যাপারে বলা হয় সাধারণত 80, অর্থাৎ প্রতি মিনিটে 80 বার, 80 থেকে 120, সরি, প্রতি মিনিটে 60 থেকে 80 পর্যন্ত এটা নর্মাল। তার থেকে বেশি হয়ে গেলে সেটাকে আমরা অ্যাবনর্মাল মনে করি। আহ, তো এই বিষয়টার উপরে ভিত্তি করে আমরা কি কি সিমটম নিতে পারি সেই সিমটম গুলো আগে জানবো। তো সেই সিমটম গুলোর মধ্যে আমরা প্রথমেই আসি হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার বা হাইপার টেনশন। ব্লাড প্রেশারকে কিন্তু আমরা হাইপার টেনশন বলি, মানে হাই ব্লাড প্রেশারকে হাইপার টেনশন বলি, বলা হয় মেডিকেল টার্মে। আর লো ব্লাড প্রেশারকে বলা হয় হাইপোটেনশন। হুম। তো হাইপার টেনশনের জন্য কি কি সিমটম থাকতে পারে সেই বিষয়গুলো আমরা একটু প্রথমেই স্টাডি করি। তো হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার আমরা কি দিয়ে মাপবো? বিপি মেশিন দিয়ে মাপবো। বিপি মেশিন মানে কি? ব্লাড প্রেশার মেশিন। তো ব্লাড প্রেশার মেশিন দিয়ে আমরা মাপবো। কিভাবে মাপবো? এইটা আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপার, বা প্র্যাকটিক্যাল ক্লাস আমরা হয়তো রোজার আগেও হইতে পারে, রোজার পরেও আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য ঢাকাতে আমরা একটা প্রোগ্রাম করতে পারি। আপনারা সবাই সেদিন আসবেন ইনশাল্লাহ। এবং সেদিন কিভাবে প্রেশার মাপতে হয়, কিভাবে পালস মাপতে হয়, হ্যাঁ, সেটা দেখানো হবে। তারপর আমাদের আলামিন মৃধা স্যার এখানে আছেন। আলামিন মৃধা স্যারের অনেকগুলো সাবজেক্ট আছে, অ্যানাটমি, ফিজিওলজি। অ্যানাটমি উনি নেন, তো উনি কিভাবে অ্যানাটমির অনেক কিছু আছে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য একদিন আপনাদেরকে ঢাকাতে আমন্ত্রণ জানাবো এবং আপনারা আসবেন সবাই। তো এবার আসা যাক, আহ আমরা হাইপার টেনশন নিয়ে একটু কথা বলি। আমি স্ক্রিন শেয়ার একটু দেই। আমাদের ক্লাসের ভিত্তিটা তিনটা সাবজেক্ট। একটা একটা হলো রুগীকে কি প্রশ্ন করব, চারটা সাবজেক্ট। রুগীকে কি প্রশ্ন করব এবং কিভাবে প্রশ্ন করব, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো প্রশ্ন করলাম, তার বিপরীতে কি কি উত্তর হইতে পারে, সম্ভাব্য উত্তরগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এবং প্রশ্ন কিভাবে করব সেই ব্যাপারগুলো আপনারা আমাকে হেল্প করবেন, আপনারা আমাকে নোট করে দিবেন আগামীকাল। হুম। আমার হোয়াটসঅ্যাপে নোট করে আপনারা দিবেন। আমিও আম, কি বলে এইখানে, অর্থাৎ এই যে আহ, এখানে কমেন্টে আপনাদেরকে ডকুমেন্টগুলো দিয়ে দিব। তার উপর ভিত্তি করে কি প্রশ্ন, কিভাবে প্রশ্ন করব, কি প্রশ্ন করব সেগুলো আপনারা লিখে আমাকে সবাই দিবেন। হুম। তো
বিষয়টা কি আমরা এখান থেকে দেখতে পারি, ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের জন্য যে সিমটম গুলো রয়েছে, হাইপার টেনশনের জন্য হোমিওপ্যাথিতে 204টা মেডিসিন ইউজ হয়। এর মধ্যে বিস্কেরা, তারপরে ইফিন, আরো এই যে অনেকগুলো মেডিসিন রয়েছে সুপার গ্রেড। হ্যাঁ, এলিয়াম স্যাটাইভাও কিন্তু সুপার গ্রেড, ল্যাকেসিস সুপার গ্রেড, নাক্স ভূমিকা, অ্যাড্রেনালিন, সালফার, ভিরেট্রাম, অনেকগুলো মেডিসিন রয়েছে। তো এটা একটা সিমটম, এটা তো একটা জেনারেল কথা না, হাইপার টেনশন জেনারেল কথা, এখান থেকে কোনো প্রশ্ন তৈরি হয় না। এখান থেকে হয় যে রুগী বলবে যে আমার হাই ব্লাড প্রেশার আছে, বা আপনি বলতে পারেন যে আপনার ব্লাড প্রেশার বা ডায়াবেটিস বা এই ধরনের কোনো রোগ আছে কিনা, যেটার জন্য সবসময় সারা বছর আপনাকে ওষুধ খেতে হয়। তখন রুগী আপনাকে একটা উত্তর দেবে। হুম। আপনি কিন্তু প্রশ্ন এইভাবে করবেন না, আপনার কি প্রেশার আছে, আপনার কি ডায়াবেটিস আছে, এইভাবে স্পেসিফিক, হ্যাঁ, এরকম প্রশ্ন করবেন না। প্রশ্ন করবেন এভাবে যে আপনার হাই ব্লাড প্রেশার, তারপর ডায়াবেটিস বা এই ধরনের কোনো রোগ আছে কিনা, যে রোগগুলোর জন্য আপনাকে ঔষধ খেতে হয় সারা বছর। তখন রুগী আপনাকে তার সমস্ত তথ্যগুলো দিবে। ওই হাই প্রেশার ছাড়াও অন্য কোনো রোগ থাকলেও সে কিন্তু আপনাকে তখন বলবে যে আমার ব্লাড সুগার লেভেল বেশি, তারপরে ব্লাডে কোলেস্টেরল বেশি, এই জন্য আমাকে সারা বছর ওষুধ খেতে হয়। তারপর আমার ফ্যাটি লিভার, এই জন্য সারা বছর ওষুধ খেতে হয়। আমার কি বলে আহ, আম, এই থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন বা হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড আমার আছে, সেজন্য আমাকে সারা বছর ওষুধ খেতে হয়। তো আপনি যদি ইন্ডিভিজুয়াল এই একটা প্রশ্ন করেন যে আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা, তখন কিন্তু সে সবগুলোর উত্তর দিবে না। তা আপনি কিভাবে প্রশ্ন করবেন, এই প্রশ্ন করবেন, এই কিভাবে প্রশ্ন করবেন, এটা এখন আপনি একটু নোট ডাউন করেন যে হাই ব্লাড প্রেশারটা নেওয়ার জন্য আপনি এইভাবে প্রশ্ন করবেন যে আপনার যেমন দুই একটা নাম বলবেন যে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, তারপরে হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম, এই ধরনের অনেক রকম রোগই তো থাকে যার জন্য সারা বছর ওষুধ খাইতে হয়। এরকম কোনো কিছু আপনার আছে কিনা, তখন যা আছে সে সব বলবে। হ্যাঁ, আর আপনি যদি স্পেসিফিক একটা রোগের নাম বলেন তখন কিন্তু সে ওই একটা রোগই বলবে, বাকিগুলো সে বলবে না। তো এখানে কি প্রশ্ন করা হলো সেটা আপনারা জেনে গেলেন। তো এই প্রশ্নের ধরনটা আপনারা একটু নোট ডাউন করেন খাতায়, কালকে আমাকে লিখে দিবেন। আচ্ছা, তারপর এইখানে একটা রুব্রিক আছে, হাইপার টেনশন অল্টারনেটিং উইথ হাইপোটেনশন। অর্থাৎ কিছুদিন তার হাই ব্লাড প্রেশার, কিন্তু ধরুন 2 দিন 3 দিন হাই ব্লাড প্রেশার, তারপরে প্রেশার একেবারে ফল করছে, এখন তার লো ব্লাড প্রেশার। হ্যাঁ, প্রেশার একেবারে কমে গেছে, 80 120-এর থেকে কমে গেছে, এখন দেখা গেল যে তার হলো 50 90, এই এখন তার লো ব্লাড প্রেশার। তো আবার কিছুদিন অল্টারনেটিং, অর্থাৎ লো ব্লাড প্রেশার ভালো হয়ে আবার হাই ব্লাড প্রেশার হয়ে যায়, আবার হাই ব্লাড প্রেশার ভালো হয়ে লো ব্লাড প্রেশার হয়ে যায়, অর্থাৎ সে কিন্তু নর্মালে কখনো থাকে না। যদি সিমটমটা এমন হয় তাহলে এই সিমটমটা ইউজ হবে, এবং এই যে এখানে ওষুধের নামটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটা ইউজ করতে পারেন। এই ওষুধগুলো কিন্তু অনেক সময়, এটা তো নতুন সিমটম বা নতুন একটা চ্যাপ্টার, অনেক সময় বাজারে কিছু কিছু ওষুধ আপনি পাবেন না। এগুলো এনে নিতে হবে ইউরোপ কান্ট্রি থেকে, কিছু ওষুধ আমাদের আনা আছে, কিছু ওষুধ আনা নেই। আচ্ছা, হাইপারটেনশন অ্যানেস্থেসিয়া আফটার লাম্বার। অ্যানেস্থেসিয়া মানে হলো যেমন বাচ্চা প্রেগনেন্সি অবস্থায়, আম, বাচ্চা প্রসব করানোর সময় বা সার্জারি করলে কি করে, পিঠে একটা ইনজেকশন দিয়ে রোগীকে অজ্ঞান করা হয়, বা রোগীর সেন্সকে দুর্বল করে দেওয়া হয়। তো অ্যানেস্থেসিয়া বা অজ্ঞান করার জন্য যে ইনজেকশন দিয়ে, অর্থাৎ লাম্বার, লাম্বার মানে হলো পিঠের যে লাম্বার রিজন, লাম্বার রিজনে যদি অ্যানেস্থেসিয়া করার জন্য ইনজেকশন দেওয়া হয়, তারপরে ওই ইনজেকশন দেওয়ার পরে কোনো রোগীর যদি হাই ব্লাড প্রেশার হয়ে যায়, তাহলে কিন্তু একটাই মেডিসিন, তাও সুপার গ্রেড মেডিসিন। এখন এই জিনিসটা আর জন্য আপনি রোগীকে কিভাবে প্রশ্ন করবেন?
এই প্রশ্নটা কি হইতে পারে এইটা আপনারা আমাকে কালকে লিখে দিবেন। কারণ আমাদের ভিত্তিক আমাদের আজকে পড়ানোর অর্থাৎ কেস টেকিং ও রেপার্টরাইজেশন পড়ানোর ভিত্তি কিন্তু 4টা। এক হলো কি প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করব, তারপর প্রশ্নের উত্তর কি হইতে পারে, উত্তরে যে উত্তর কিন্তু এখানে আছে, এই রুব্রিকটাই উত্তর। আর উত্তরের এগেইনস্টে কি ঔষধ হইতে পারে, এখানে তার ওষুধটাও এখানে আছে। তাহলে আপনাকে আমি কি দিলাম, উত্তর দিলাম, ঔষধও দিলাম। এবার আপনারা খুঁজে বের করে আমাকে দিবেন যে কি ভাবে প্রশ্ন করব, কি প্রশ্ন করব। ঠিক আছে? আচ্ছা, হাইপার টেনশন চিলড্রেন শিশুদের যদি হাই ব্লাড প্রেশার হয়, আপনি অবাক হয়ে যাবেন যে একটা শিশু তার আবার হাই ব্লাড প্রেশার হয় কি কি করে। কিন্তু যদি হয় তাহলে 2টা মেডিসিন রয়েছে। এই 2টা মেডিসিনের মধ্যে যে কোনো একটা মেডিসিন সিমটম সিমিলার আপনি রোগীকে দিতে পারেন। যদি হাইপার টেনশন, ফ্রাইট ফেয়ার অ্যাগ্রাভেশন। ফ্রাইট মানে হলো ভীত, ভীত মানে হলো সে আগে ভয় পাইছে, এখনো তার মধ্যেও ওই ভয়টা রয়ে গেছে, সেটাকে বলা হয় ফ্রাইট। ফেয়ার মানে হলো ভয়। ফেয়ার মানে ভয় কিরকম, যেমন ধরুন এই রাস্তা দিয়ে সে যেতে ভয় পায়, এটা ফেয়ার। হুম তারপর ওই গাছের নিচে সে যায় না যদি ভূত থাকে, বারান্দায় সে যায় না অন্ধকার যদি কেউ ধরে, ভূতে ধরে, এটা কিন্তু ফেয়ার ভয়। হুম ভয় হলো আশঙ্কা থেকে ভয়, হ্যাঁ, বা হঠাৎ এখন ভয় পাইছেন, যেমন আপনি রাস্তা দিয়ে কুকুরে আপনার সামনে কুকুর ঘেউ ঘেউ করছে, আপনি ভয় পেয়েছেন, এটাকে বলা হয় ফেয়ার। হ্যাঁ, অর্থাৎ ভয়ের আশঙ্কা এবং ভয় ফেয়ার। কিন্তু এই যে কুকুরে ঘেউ করে উঠছে, আপনি হঠাৎ করে চমকায় উঠছেন, ভয় পেয়েছেন, হ্যাঁ, এই ভয়টার কারণে যদি আপনি 2 দিন ভাত খাইতে না পারেন বা 2 দিন যদি আপনি অসুস্থ থাকেন, 2 দিন যদি ওই ভয়টা মনে পড়ে, সেটা হলো ফ্রাইট। হ্যাঁ, তো এই ফ্রাইটের মানে ভয়ে আপনার প্রেসার হয়ে গেছে, প্রেসার উঠে গেছে। হ্যাঁ, তো ভয়ে যদি প্রেসার উঠে যায় তাহলে এই ঔষধ, আমি কিন্তু রুগীর উত্তরটা বলে দিলাম যে আমি ভয় পেয়ে প্রেসার হয়েছে, কিন্তু কি প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন সেটা আপনারা লিখে দিবেন। পারবেন না? কে কে লিখবেন? কে কে লিখে দিবেন আমাকে? RM রহিম, আপনি লিখে দিবেন তাই না? আচ্ছা, আর কেউ কি লিখে দিবেন? আচ্ছা, স্যার লিখতে হয় কোথায় সেটা তো লিখে আপনি একটা কাগজে জানি লিখে না স্যার। হোয়াটসঅ্যাপে ছবি উঠায় দিতে পারেন, অথবা আপনি মোবাইলে লিখে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আপনাকে স্টাডি করতে হবে কিভাবে প্রশ্ন করে রুগীর কাছ থেকে আদায় করবেন, এটা কিন্তু অনেক বড় আর্ট। এটা শিখতে হবে, এটা আপনাকে আমি যতই বইলা দিই হবে না, আপনাকে স্টাডি করে প্রশ্নের স্টাইলটা তৈরি করতে হবে, আপনার স্টাইলটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এই জন্য কি প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন, এটা আপনার আমাকে লিখে আগামীকাল দিবেন। হুম আচ্ছা, হাইপারটেনশন হার্ট কমপ্লেন যদি কারো হার্টের রোগ থাকে, তারপরে যদি তার হাই ব্লাড প্রেশার হয়, তাহলে 3-4টা মেডিসিন রয়েছে। হাইপারটেনশন, হাইপোটেনশন বিফোর মানে হলো আমরা কিন্তু এর আগে এই হাইপোটেনশন নিয়ে আরেকটা সিমটম পড়েছিলাম, যে অল্টারনেটিং উইথ হাইপোটেনশন। হ্যাঁ, হাইপারটেনশন অল্টারনেটিং উইথ হাইপোটেনশন, অর্থাৎ হাই ব্লাড প্রেশার ভালো হইলে হাইপো মানে লো ব্লাড প্রেশার হয়, লো ব্লাড প্রেশার ভালো হইলে আবার হাই ব্লাড প্রেশার হয়, হাই ব্লাড প্রেশার ভালো হইয়া তারপরে আবার লো ব্লাড প্রেশার হয়, মানে একটার পর একটা সার্কেল বাই সার্কেল চলতে থাকে, এটাকে বলা হয় হাইপারটেনশন অল্টারনেটিং উইথ হাইপোটেনশন। কিন্তু এই সিমটমটা একটু ভিন্ন, হাইপোটেনশন বিফোর, অর্থাৎ হাইপারটেনশন হইছে, হইয়া তারপরে তার
হাইপোটেনশন হয়ে গেছে, এখন আর হাইপার টেনশন নাই, মানে এখন আর তার হাই ব্লাড প্রেশার নেই, এখন তার লো ব্লাড প্রেশার। প্রথমে কিন্তু তার ছিল কি হাই ব্লাড প্রেশার, 1 সপ্তাহের মতো বা 15 দিনের মতো তার হাই ব্লাড প্রেশার ছিল। এখন আর হাই নাই, এখন লো। এখন যে লো হয়েছে তো লো হয়েই আছে, এখন আর কমতেছে না। হ্যাঁ, অর্থাৎ অল্টারনেট করতেছে না। সেই ক্ষেত্রে আপনারা এই সিমটমটা ইউজ করবেন এবং এই এই ওষুধটা দিবেন, এবং এই সিমটমটা রোগীর কাছ থেকে বের করার জন্য কি প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের ধরনটা আপনারা আমাকে লিখে দিবেন। হাইপারটেনশন ওল্ড পিপল ইন, অর্থাৎ বৃদ্ধ মানুষের হাইপারটেনশন হলে গ্লোনোইন সুপার গ্রেড মেডিসিন। এছাড়াও অনেকগুলো মেডিসিন রয়েছে, টোটাল 9টা মেডিসিন রয়েছে। অবশ্যই সিমটম সিমিলার ওষুধ দিতে হবে। এখানে সুপার গ্রেড দেখে লাভ দিবেন যে আমি গ্লোনোইন দিয়ে দিব, তাই না, তা না। গ্লোনোইনের সাথে রোগীর কনস্টিটিউশনের সাথে ম্যাচিং করতে পারেন কিনা সেটা দেখে নিতে হবে। হাইপারটেনশন প্রেগনেন্সি ইন, অর্থাৎ কোনো মহিলা যদি প্রেগনেন্ট অবস্থায় থাকে, অর্থাৎ বাচ্চা পেটে থাকে, সেই অবস্থায় যদি হাইপারটেনশন হয়ে যায়, অর্থাৎ আগে তার হাই ব্লাড প্রেশার ছিল না, হ্যাঁ, বাচ্চা পেটে আসার পরে তার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে একটাই মেডিসিন ফেরামফস। তো এরকম পেশেন্ট কিন্তু পাওয়া যায়, এবং তাদের সিচুয়েশন বা তাদের অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থা থাকে, এবং তারা এই হাই ব্লাড প্রেশারের কারণে কিন্তু সার্জারিও করতে পারে না, বা অনেক সময় রোগীও মারা যেতে পারে। আপনার কাছে কিন্তু এটার জন্য খুব ভালো ওষুধ রয়েছে। হুম, এই এই পুরো সাবজেক্টটা কি কি উত্তর আপনি পাইতে পারেন এবং উত্তরের এগেইনস্টে কি ঔষধ হবে, রুব্রিক হবে, এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু কেস টেকিং আপনি ভালোভাবে করতে পারবেন না। রুগী আপনার কাছে আসছে হাইপার টেনশন নিয়ে, হ্যাঁ, এবং রুগী এখন বর্তমানে প্রেগনেন্সি অবস্থায়। তা আপনি রোগীকে কি প্রশ্ন করবেন যে প্রেগনেন্সি, এখন তো আপনার কি বলে হাই ব্লাড প্রেশার, তা আপনার হাই ব্লাড প্রেশার হওয়ার অর্থাৎ প্রেগনেন্সি অবস্থা হওয়ার আগে, অর্থাৎ বাচ্চা পেটে হওয়ার আগে কি আপনার হাই ব্লাড প্রেশার ছিল? তখন রোগী বলবে যে না, আমার তো কখনো হাই ব্লাড প্রেশার ছিল না, আমি তো সবসময় লোই ছিল। বেশিরভাগ মেয়েদের কিন্তু এটাই থাকে যে ইয়াং মেয়েদের লো ব্লাড প্রেশার থাকে। হাই ব্লাড প্রেশার তো হয় গিয়ে 30, 35, 40 বছর বয়স হলে তখন গিয়ে হাই ব্লাড প্রেশার হয়। হুম, তো যারা ইয়াং 17, 18, 20, 22 বছর, তাদের বেশিরভাগ দেখবেন যে লো ব্লাড প্রেশার। তো আমার তো লো ব্লাড প্রেশার ছিল, আমার তো হাই ব্লাড প্রেশার কখনো ছিল না। বাচ্চা পেটে আসার পরে বাচ্চার যখন 5 মাস 6 মাস বয়স হয়েছে, মানে পেটে, তখন আমার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে। এখন তো আমি ভয় পাইতেছি যদি আমার সার্জারি করানো লাগে, তাহলে তো আমি হাই ব্লাড প্রেশার, আমার জন্য কিছু একটা বিপদ হয়ে যায়। হুম, এই যে আপনি কথাটা শুনলেন, রোগীর কাছ থেকে উত্তর পেলেন, আপনি যদি এই জিনিসটা না জানেন যে এটার জন্য কি ঔষধ, কি রুব্রিক, কোথা থেকে ঔষধ খুঁজে বের করবেন, এটা যদি টেকনিকটা আপনার কাছে জানা না থাকে, তাহলে তো আপনি কি বলে রুগীকে সঠিক ওষুধ দিতেই পারবেন না। হ্যাঁ, হাইপারটেনশন, রেডনেস অফ ফেস উইথ, যদি কারো হাই ব্লাড প্রেশার হয় এবং তার পাশাপাশি চেহারাটা লাল হয়, তাহলে ঔষধ রয়েছে 4টা: গ্লোনোইন, বেলেডোনা, তারপরে এটা হলো র এস্টেরিয়াস রূপ। এটা আনকমন মেডিসিন, এটা সম্পর্কে আমি খুব ভালো জানি না। তো এই ওষুধগুলো আপনি ইউজ করতে পারেন। এখন এই ওষুধগুলো আপনারা কোথা থেকে পাবেন, বা এই সিমটম গুলো কোথা থেকে পাবেন, এটা কিভাবে দেখবেন? হ্যাঁ, আমরা কিছুদিনের ভিতরে, হয়তো 15 দিনের ভিতরেই আমাদের ওয়েবসাইটে একটা ব্যবস্থা করে দিব, যেখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে করে এই ওষুধগুলো, সিমটম গুলো দেখে ফেলতে পারবেন। হুম, আহ, আচ্ছা, হাই ব্লাড প্রেশার ভার্টিগো ইন, হাই ব্লাড প্রেশার হলে যদি কারো মাথা ঘুরে, তাহলে কিন্তু ওষুধ আছে, এই 4টা ওষুধ। এবং হাই ব্লাড প্রেশারের কারণে মাথা ঘুরে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। হাই ব্লাড প্রেশার যদি সিস্টোলিকটা হাই হয়, হ্যাঁ, আর লো যদি হয় ডায়াস্টোলিক, তাহলে ওষুধ রয়েছে 3টা। হুম, তো সিস্টোলিক ধরেন 120-এর জায়গায় তার হয়ে গেছে 160। হ্যাঁ, এমনিতে সাধারণত কি হয়, যদি হাই ব্লাড প্রেশার হয়, তাহলে 160 হবে, 90 হবে, বা 100 হবে, এমন হওয়া কথা ছিল। হ্যাঁ, অর্থাৎ এদিক দিয়েও হাই, ওই দিক দিয়েও হাই হওয়ার কথা ছিল, মানে এটাই সাধারণত হয়। হুম, বা এদিক দিয়ে হাই, ওই দিক দিয়ে নর্মাল, এমনটা হয়। কিন্তু
এটা রেয়ার কেস যে সিস্টোলিক হয়ে গেল 160 আর ডায়াস্টোলিক হয়ে গেল 60, শুধু 60। হ্যাঁ, ওই দিক দিয়েও হাই, এই দিক দিয়ে লো, নিচেরটা লো উপরেরটা হাই, তাহলে এই মেডিসিন কিন্তু আপনার কাছে আছে এবং আপনি ওষুধ দিবেন, ইনশাল্লাহ রোগী ভালোর দিকেই যাবে। হাইপারটেনশন সাডেন রেইজ অফ, সব ঠিক আছে, হঠাৎ করে তার হাই ব্লাড প্রেশার হয়ে যায়। হ্যাঁ, এবং ডাক্তারও ভয় পেয়ে যায় যে হঠাৎ করে কেন হাই ব্লাড প্রেশার হলো। তো ওষুধ আছে, আপনি রোগীকে ওষুধ দিলে আপনি অ্যালোপ্যাথি ডাক্তারদের থেকে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। এবং রুগীদেরকে বুঝাবেন যে যে আপনি যে আমার কাছে আসছেন, যে রুগীটা ভালো হয় আর কি, আপনার দ্বারা ভালো হয়, অ্যালোপ্যাথি খায়া তো আপনি আমার কাছে আসছেন, অ্যালোপ্যাথি পারে না এই জন্য আপনি আমার কাছে আসছেন, তাহলে বড় ডাক্তার কে? অ্যালোপ্যাথি ডাক্তার না আপনি বা আমি? হোমিওপ্যাথি ডাক্তার বড় ডাক্তার নাকি অ্যালোপ্যাথি ডাক্তার বড় ডাক্তার? অ্যালোপ্যাথি ডাক্তার যদি পারতোই তাহলে তো আপনি আমার কাছে আসতেন না। হ্যাঁ, তাহলে বলতে হবে যে হোমিওপ্যাথি ডাক্তারই বড় ডাক্তার। এটা আপনাকে ভুল শেখানো হয়েছে যে অ্যালোপ্যাথি ডাক্তাররা বড় ডাক্তার, এই 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 কথা আপনাকে ভুলে যেতে হবে, এটা আপনাকে ভুল শেখানো হয়েছে। রুগীদের মাঝে মধ্যে দুই একটা কথা পড়ায় দিবেন, যেন এই কথাগুলো রুগীরা মানে বিবেক থেকে বুঝে যায় যে হ্যাঁ না, কথাটা তো ঠিকই বলছে, আমি তো এই স্যারের কাছে গিয়ে ভালো হয়েছে, আমার তো অ্যালোপ্যাথি ডাক্তাররা ভালো করতে পারেনি, তাহলে বড় আমি কারে বলবো? অ্যালোপ্যাথি ডাক্তারকে বলবো না হোমিওপ্যাথি ডাক্তারকে বলবো? হুম সমাজে হোমিওপ্যাথিকে প্রচার করতে হলে কিছু মুখের ভাষাও ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম হাই ব্লাড প্রেশারের ব্যাপারটা। তো হাই ব্লাড প্রেশারের জন্য কিভাবে সিমটম নিতে পারি আমরা, আহ, এটা এটা তো দেখাইলাম। তাহলে এই যে আমরা এখন যা শিখলাম এর মধ্যে মুখস্থ কিছু যার যা মনে আছে একটু বলেন তো দেখি, আমি কিছু হেল্প করি। যেমন যদি অল্টারনেটিং হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার অল্টারনেট হয়, অর্থাৎ কোনো একজন রোগী হাই ব্লাড প্রেশার হয়, 2 দিন 3 দিন 4 দিন হাই ব্লাড প্রেশার থাকে, তারপর তার লো ব্লাড প্রেশার হয়ে যায়। হ্যাঁ, তো কিছুদিন 2 4 5 দিন লো ব্লাড প্রেশার থাকার পর আবার হাই হয়ে যায়। নর্মাল কখনো হয় না, হয় লো না হয় হাই। হ্যাঁ, অল্টারনেট অবস্থায় থাকে, একটা ঠিক হলে আরেকটা হয়, আরেকটা ঠিক হলে আরেকটা হয়, এইরকম যদি হয় তাহলে এটা একটা সিমটম। হুম তাহলে রোগীর কাছ থেকে, রোগী যদি বলে আপনাকে কোনো কোনো রকম ভাবে যে আমার হাই ব্লাড প্রেশার, তাহলে আপনি রোগীর কাছ থেকে এই বিষয়গুলো কনফার্ম হবেন যে আপনার হাই ব্লাড প্রেশারটা কি সবসময় থাকে না আবার লো হয়ে যায়। হুম তো লো হয় কি, বা লো হলে কতদিন থাকে, হাই হলে কতদিন থাকে, নর্মাল হয় কিনা, ইত্যাদি ইত্যাদি আপনি নানান ভাবে প্রশ্ন করবেন। আচ্ছা, আপনার সিস্টোলিক ডায়াস্টোলিক কি অবস্থায় থাকে, আপনার হাই ব্লাড প্রেশার হইলে আম, আপনি এখন মেপে দেখবেন যে হাই ব্লাড প্রেশার 160, হ্যাঁ, হাই, সিস্টোলিকটা হাই হয়ে গেছে, ডায়াস্টোলিকটা নর্মাল আছে নাকি ডায়াস্টোলিকও হাই, নাকি ডায়াস্টোলিকটা মানে লো হয়ে গেছে, এই বিষয়টাও কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে, কারণ আপনার কাছে আলাদা সিমটম আছে। আচ্ছা, হাই ব্লাড প্রেশার হলে রোগীর ফেস বা চেহারা লাল হয়ে যায় কিনা, এইটার জন্য কিন্তু আপনার আলাদা সিমটম আছে। হাই ব্লাড প্রেশার এটা বৃদ্ধ বয়সের রোগীদের হাই ব্লাড প্রেশার না একেবারে শিশুদের হাই ব্লাড প্রেশার? শিশুদের হওয়া উচিত না, কিন্তু হয়েছে, বৃদ্ধদের হওয়া উচিত, এটা কমন। হ্যাঁ, তাদের জন্য আমরা কি ওষুধ দিতে পারি? হুম তো এই বিষয়টা কিন্তু আপনি মানে এটা তো চোখে দেখা, কিন্তু এটা আমলে নিতে হবে। সবকিছু দেখলাম কিন্তু আমলে নিতে পারলাম না, হ্যাঁ, সেটা কিন্তু হলো না। তারপর আমরা এখান থেকে কি শিখলাম, সামারির মাধ্যমে আমরা এটা এটা বললাম যে কারোর সাডেন রেস হয় কিনা, তারপরে ভার্টিগো আছে কিনা, হাই প্রেশারের সাথে ভার্টিগো আছে কিনা, তারপর প্রেগনেন্সি অবস্থায় হাই ব্লাড প্রেশার আছে কিনা, তারপর হাইপোটেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার হইছে, হইয়া তারপরে যে হাইপোটেনশন অর্থাৎ তার যে লো প্রেশার হয়ে গেছে, এখন আর হাই হচ্ছে না, নর্মাল হচ্ছে না, বিষয়টা এরকম কিনা। এই টোটাল সাবজেক্টটা যদি আপনার এই সাবজেক্টটা যদি আপনার পড়া থাকে, তাহলেই আপনি রোগীর কাছ থেকে সঠিক সিমটমটা আনতে পারবেন, নাহলে কিন্তু আনতে পারবেন না। হুম রেপার্টরি না জানলে আপনি ভালো কেস টেকিং কখনো করতে পারবেন না। হ্যাঁ, যে হুজুররা রেপার্টরি বুঝে না সে কয় ও লাগে না, বুঝতে পারছেন? তো যে হুজুররা রেপার্টরি বুঝে
সে বলবে যে রেপার্টরি, সে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বুঝাই দিবে যে হ্যাঁ, রেপার্টরি ছাড়া আপনি কখনো ভালো ডাক্তার হইতে পারবেন না। এতগুলো দিক আপনি স্টাডি করা বা এতগুলো দিক, হ্যাঁ, রোগীর কাছ থেকে খুঁজে খুঁজে বের করে একটা ঔষধের কাছে পৌঁছে যাওয়া রেপার্টরি ছাড়া কখনো সম্ভব না। আপনি ম্যাথমেটিক্যাল করে এতগুলো দিক আপনি কখনো আম, যাইতেই পারবেন না। এখন আমরা কি করব, কিছুদিনের ভিতরে ওয়েবসাইটে আমরা একটা ভার্সন নিয়ে আসতেছি। রুগী যখন বলবে হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, তখন আপনি এই জায়গায় ঢুকে যাবেন। আমরা এখানে এটাকে বাংলা করে দেব। বাংলা দেখে 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 রুগীকে প্রশ্ন করে ফেলতে পারবেন। কারণ এই কোটেশন গুলো যদি আপনার জানা থাকে, প্রশ্ন করতে কি কোনো সমস্যা হবে? কোনো অবস্থাতেই সমস্যা হবে না। এই কোটেশন গুলো আপনি দেখলেই রুগীকে প্রশ্ন করতে পারবেন, সঠিক ওষুধের কাছে পৌঁছে যেতে পারবেন। ওষুধ দেওয়ার সময় ম্যাথমেটিকা পড়বেন, ম্যাথমেটিকার সাথে মিলাবেন। ওষুধটা প্রয়োগ করার সময়, কেস টেকিং করার সময় রেপার্টরি আর কেস টেকিং দুইটাকে একসাথে মিলিয়ে করতে হবে। যদি দুইটা একসাথে মিলিয়ে করতে না পারেন, তাহলে আপনি কখনো ভালো ডাক্তার হইতে পারবেন না। 20 বছর ডাক্তারি করার পরে কইবেন যে এত এত লেখাপড়া করলাম, এত বই পড়লাম, একেবারে আমার কালো চুল সাদা করে ফেললাম, আসলে আমি এখনো কিছুই শিখতে পারি নাই। এরকম ডায়লগ দিবেন বিভিন্ন স্টেজে দাঁড়াইয়া, হ্যাঁ, হোমিওপ্যাথি এত কঠিন, আমি কিছুই শিখতে পারি নাই, ডায়লগের উপরে ডায়লগ দিবেন, একেবারে নিজেকে খুব পণ্ডিত বানানোর চেষ্টা করবেন, কিন্তু আসলে আপনি সত্যিই কিছু শিখেন নাই। কারণ আপনি মৌলিক বিষয়টাই আপনি বুঝতে পারেন নাই। হুম। কেন? ওই ডায়লগটা তো দিবেন আপনি কি 20 বছর পরে, 20 বছরের অভিজ্ঞতা নিয়ে নিজেকে পণ্ডিত বুঝানোর জন্য। আসলে সত্যিই আপনি পণ্ডিত না, সিস্টেমে ভুল করছেন। হুম। তো অবশ্যই কেস টেকিং করতে হলে রেপার্টরি কেস টেকিং দুইটাকে একসাথে করতে হবে। এবং এই জিনিসটাকে আমরা যতটা পারি সহজ করে দিব আপনাদেরকে। হুম। টেকনোলজির মাধ্যমে সহজ করব। ইনশাল্লাহ সেই ভার্সনটা আপনাদের হাতে আসতে যাচ্ছে। এবার আসা যাক পালস। হুম। পালসটা কোথায়? যেমন ফাস্ট পালস, এর জন্য 51টা সাব রুব্রিক আছে। তাহলে 51 রকম ফাস্ট পালস। আচ্ছা, স্লো পালস। স্লো পালস হলো 77 প্রকার স্লো পালস। তাহলে ফাস্ট পালস এবং স্লো পালস, এই দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে। পালস সাধারণত অ্যারাউন্ড 80, 60 থেকে 80-কে আমরা আম, এই বলি আর কি, সাধারণ পালস বলি। 80। হুম। আচ্ছা। 60, 60 পর্যন্ত আসলে, 60-এর উপরে হলো মানে স্বাভাবিক। হ্যাঁ, আমরা ওইটাকে রোগ হিসাবে ধরি না। 80-র উপরে 100 হয়ে গেলে আমরা এটাকে আবার খারাপ মনে করি। তো ধীর গতির পালস, আমরা ফাস্ট পালস গুলো করি। ফাস্ট পালস ব্যাপারটা এখানে আছে। ফার্স্ট পালসের 157টা মেডিসিন, এগুলো মেডিসিন সহই আপনাদেরকে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। মেডিসিন গুলো এখন দেখতে গেলে আমরা সময় পাবো না, ক্লাসের কিন্তু আমরা অর্ধেক সময়ের বেশি শেষ করে ফেলেছি। যদি আহ, মিনিটে কয়টা হয়, বিট সংখ্যা, মিনিটে বিট সংখ্যাগুলো আমরা কিভাবে দেখবো? একটু রেপার্টরিতে যাই, রেপার্টরিতে গিয়ে আহ এসে যাই।
আচ্ছা, এখানে ভার্সনগত কারণে ফার্স্ট পালস, এটাকে দিয়ে সার্চ দিয়ে দেখি কোথায় আছে। পালস নামেই আছে। আচ্ছা, ফার্স্ট পালসের ঔষধ হলো 158টা। তো এবার বিট পার মিনিটে যদি 80টা বিট হয়, তাহলে দেখেন এখানে ঔষধ দেওয়া আছে। কি কি ঔষধ? পার মিনিটে যদি 84টা বিট হয়, তাহলে ঔষধ দেওয়া আছে। 85টা বিট হলে ঔষধ দেওয়া আছে ল্যাকেসিস। 86টা বিট হলে ঔষধ আছে। এগুলো কিন্তু পরীক্ষিত ঔষধ, যেগুলো সেকেন্ড গ্রেড এবং ফার্স্ট গ্রেড পরীক্ষিত ঔষধ। 87টা বিট হলে অ্যাগারিকাস। 88টা বিট হলে কোলেস্টেরল নাকি কোলোরেটাম, হাইড্রেটাম। যদি 89টা বিট হয় তাহলে মার্ক কর। 90টা বিট হলে এই এই ওষুধগুলো। 92টা ওষুধ, মানে প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা। এখন আপনি বিট মাপবেন কি করে? এই আপনার এই যে আমার হাতটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমি শেয়ারটা কেটে দেই, তাহলে বুঝতে পারবেন। আমার এই এই হাতটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে এটা কি বৃদ্ধাঙ্গুল না? জি। এই যে মাঝখানের যে আমাদের এই হাতটাকে যদি আমরা মাঝ বরাবর অর্ধেক করি, হ্যাঁ, এই অর্ধেকের অর্ধেক অর্থাৎ 4/3 মাঝামাঝিতে আমরা 3টা আঙ্গুল দিব। 3টা আঙ্গুল দিয়ে এভাবে ধরো, ঠিক আছে? ধরলে আমরা পার মিনিটে, অর্থাৎ ঘড়ির দিকে তাকাইয়া পার মিনিটে আমরা বের করব। আচ্ছা, আর এখন তো ডিজিটাল মেশিন হয়েছে। পালস কিন্তু সাধারণত কি হয়, পালস একজন রোগী হেঁটে আপনার কাছে আসছে, তাকে যখন আপনি পালস মাপবেন তখন হবে একটা রেট। হুম, মানে আমাদের যে হার্টবিট, দীপ্তিপানি, সেটাই কিন্তু পালস। আবার এই রুগীটাকে যদি, রুগীর কাছে গেলেন, আপনি তার হার্টে, তার পালসে ধরলেন, রুগী একটু ভয় পাইছে, তাইলে কিন্তু তার বিট হবে অন্যরকম। হুম, তাহলে কি করতে হবে? এই বিটটাকে যদি আপনি মেপে আনতে চান, যে এখানে তার 87, 86, 85, কি করতে হবে? রুগীর সাথে অনেকক্ষণ ধরে গল্প করতে হবে, রুগীকে একটা জায়গায় শোয়াতে হবে। হুম, শোয়া, তারপরে কিছু একটা রিল্যাক্স মুডে আনতে হবে, রুগীর সিমটম নিতে হবে। রুগীর মধ্যে, আপনার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে। রুগী যেন, আপনি যখন রুগীর পালস মাপবেন, রুগী যেন ভয় না পায়। হুম, রুগী যেন উত্তেজিত অবস্থায় না থাকে, অর্থাৎ এখানে মেন্টাল উত্তেজনা এবং শারীরিক উত্তেজনা যেটাই হোক। আপনি হেঁটে হেঁটে আসছেন, তা আপনার শরীর তো ওই হয়েছে, কি বলে, মানে শরীর নড়াচড়া হয়েছে, হ্যাঁ, এই কারণে কিন্তু আপনার বিট বেড়ে যেতে পারে। তো এই যে বিট বেড়ে যেতে পারে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে বিট বেড়ে যাওয়া। হুম, তো বিট বেড়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেড়ে যেতে দেওয়া যাবে না। একেবারে একটা নর্মাল সিচুয়েশনে রেখে আপনি মাপলেন। তো এই একবার মাপলেন, তাতেও কিন্তু আপনি এই রেটে, মানে এই জায়গাতে আসতে পারবেন না। অর্থাৎ রোগীর পালস কে যদি আপনি ধরতে চান যে এই ওষুধটা দিবেন 85তে ল্যাকেসিস দিবেন, এই জায়গাটাতে নিতে হইলে আপনাকে কিন্তু একবার মাপলে হবে না। একবার মাপছেন, 5 মিনিট পরে আবার মাপবেন। মেশিন দিয়ে মাপবেন, আবার 5 মিনিট পরে আবার মাপবেন। এইভাবে কয়েকবারের গড় করার পরে আপনি এই এই জায়গাতে পৌঁছাবেন। আচ্ছা, এই জায়গাতে পৌঁছানোর পরও দেখবেন, কারণ এখানে তো 1-2 এর ব্যবধান, তাই না?
84 হলে এই মেডিসিন, 85 হলে এটা, 86 হলে এটা, 87 হলে এটা, 80 হলে এটা। তো 2-1 ব্যবধান, না 2-1 ব্যবধান কিন্তু আপনি মিলাইতে পারবেন না। এটা 85 না 84 না 86 আপনি ধরতে পারবেন না। এবার কি করবেন? অর্থাৎ ম্যাট্রি আমেরিকার সাথে সাহায্য নেবেন। রুগীটা ল্যাকেসিসের কাছাকাছি নাকি কেলি কার্ভের কাছাকাছি নাকি অ্যাগারিকাসের সাথে তার ম্যাচিং হয়, যেটার সাথে ম্যাচিং হয় সেটা দিবেন। আপনি তো প্রথমে মাপলেন, মাইপা আপনি ধরে নিলাম আপনি 84 পাইছেন, কিন্তু 84-তে এই থ্যালাসপি এই মেডিসিনটার সাথে আপনি ম্যাট্রি আমেরিকার সাথে দেখতেছেন যে না, খুব একটা ভালো ম্যাচিং হচ্ছে না, সে এটার কাছাকাছি না। হ্যাঁ, ল্যাকেসিসের সাথে হ্যাঁ ঠিক আছে এটা কাছাকাছি, আপনি তাকে ল্যাকেসিসি দিয়ে দিবেন। কারণ 2-1 পার্থক্য করা, মেপে বুঝা, হ্যাঁ পালসের ক্ষেত্রে সামান্য কারণে কিন্তু পালস মানুষের বেড়ে যায়। এই জন্য আপনি কিন্তু মিলাইতে পারবেন না, আমরাও মিলাইতে পারবো না, কিন্তু ঔষধ মিলাইতে পারবো। কাছাকাছি যে ওষুধগুলো আছে, হ্যাঁ 2-1 আগে পিছে, সে ঔষধের সাথে যদি রেপার্টরি ম্যাট্রি আমেরিকা সাথে যদি মিলে যায়, আমরা সেই ওষুধটা দিলে কিন্তু কাজ করবে আশা করি। আপনাকে যে ওষুধের কাছে কাছে নিয়ে যেতে পারছে, এটাই রেপার্টরির সার্থকতা। আহ, এই জিনিসটা তো আমরা মিনিটে কত মিনিটে মানে কি বিট সংখ্যা সেটার উপর ভিত্তি করে আমরা এটা দিতে পারি। তারপর যদি কারো বিকেলে, শুধুমাত্র বিকেলে তার দ্রুত হয়ে যায় পালস, মানে হয়ে যায় হাই রেট হয়ে যায় বা ফাস্ট পালস হয়ে যায়, 19টা মেডিসিন আছে, এগুলো আমরা মেডিসিন পরে দেখবো। মূত্রে অ্যালবুমিনের ফলে যদি কারো হাই, একেবারে অনেক হাই হয়ে যায়, সেক্ষেত্রে এখানে হাই 112 মানে কি, মূত্রে অ্যালবুমিন আছে তার কারণে, বা অ্যালবুমিন আছে তার পাশাপাশি যদি তার হাই ব্লাড প্রেশার হয়, এবং হাই ব্লাড প্রেশার মানে 112, অ্যারাউন্ড 112, সরি প্রেশার না, মানে ফাস্ট পালস হয়ে যায়, এবং ফাস্ট পালসটা যদি 112 হয়, তাহলে একটা মাত্র মেডিসিন, এটা প্রুভিং এ 112 আসছে। তো তার মানে 112-র জায়গায় যদি 2-1 কম কম বেশি হয়, সেক্ষেত্রে আপনি ওষুধ ইউজ করতে পারবেন ম্যাট্রি আমেরিকার সাথে যদি মিলে যায়। হ্যাঁ, ঋতুস্রাব অনুপস্থিত অবস্থায়, অর্থাৎ কোনো মহিলার যদি ঋতুস্রাব না হয়, ধরেন ঠিক মতো প্রতি মাসে ঋতুস্রাব হয়, কিন্তু কোনো মাসে যদি ঋতুস্রাব না হয়, সেই সময়ে যদি তার হয় কি বলে ফাস্ট পালস হয়ে যায়, এবং ফাস্ট পালস একেবারে 120 পর্যন্ত উঠে যায়, হ্যাঁ অর্থাৎ বুকের ধিপধিপানি বাইরে যায়, তাহলে একটা মাত্র মেডিসিন। এনিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতার পাশাপাশি যদি ফাস্ট পালস হয়, এইগুলো সব আমরা কিন্তু ইসে দিয়ে দেব, আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব। আপনারা ওয়েবসাইট থেকে সব কিছু পড়তে পারবেন, আপনাদের আলাদা কোনো লাগবে না। ওয়েবসাইটে আপনাদের লিংক দিয়ে দিব, সবকিছু করে দিব। সেখানে শুধু যে বাংলা পড়বেন তা না, বাংলার পাশাপাশি ইংলিশ পড়বেন, এবং ইংলিশের পাশাপাশি ওষুধগুলোও দেখতে পারবেন। এই সব কিছু ব্যবস্থা আমরা করে দিচ্ছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপরে গলনালী প্রদাহের ফলে যদি ফাস্ট পালস হয়, তাহলে ওষুধ আছে। ধমনীর ধুকধুক দেখা যায়, আচ্ছা ধমনীর ধুকধুক দেখা যায় কিরকম, এটা আবার কিরকম? ফাস্ট পালস, আর্টারিজ ভিজিবল থ্রোবিং অফ, যদি ধরেন কারো ফাস্ট পালস হলো, অনেক সময় দেখা যায় এই যে মাথার এই পাশের রগটা দেখবেন যে ফুলা, হ্যাঁ এই ফুলাটা যদি আপনি খুব সূক্ষ্মভাবে তাকান, যদি দেখেন যে এটা এটা দুব 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 করতেছে, অর্থাৎ এটা 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 কাঁপতেছে, হ্যাঁ তাহলে এই রুব্রিকটা ইউজ হবে। এটা ভিজিবল হলে, অর্থাৎ এই রুব্রিকটা ইউজ হবে, এবং তার ওষুধগুলো আপনি দিতে পারবেন। আর এটা যদি ভিজিবল না হয়, অর্থাৎ আপনি যদি ধরে বুঝতে হয় যে এটা কাঁপে, তাইলে কিন্তু এই রুব্রিকটা ইউজ হবে না। না ধরে যদি বুঝতে পারেন যে এখানে একটা রগ ফুলে আছে, যেমন বিশেষ করে হাতের এখানে অনেকের রগ দেখবেন যে বোঝা যায় যে তার এখানে একটা রগ ফুলে আছে, হ্যাঁ মাথার এখানে বোঝা যায় যে তার রগ একটা ফুলে আছে। এই রগ গুলো যদি আপনি চোখে দেখে বুঝতে পারেন যে এটা দীপ দীপ করতেছে, হুম বা এটা কাঁপতেছে, তাহলে এ রুব্রিক। আর যদি চোখে দেখে বুঝতে না পারেন, হাতে ধরে বুঝতে হয়, তাহলে এই রুব্রিকটা ইউজ হবে না। পালস অ্যাসাইটিস ইন, ফার্স্ট পালস অ্যাসাইটিস ইন, অ্যাসাইটিস মানে কি লিভারে পানি জমা, উদরি বা শোথ, হ্যাঁ
এবং লিভারে পানি জমা অত্যন্ত মারাত্মক একটা রোগ। ওই রোগের সময় যদি কারো ফার্স্ট পালস হয় তাহলে কিন্তু একটা মেডিসিন আপনি ইউজ করে দেখতে পারেন, সে হয়তো ভালো হয়ে যাবে। ফার্স্ট পালস যদি অ্যাজমা হয়ে হয় তাহলে একটা মেডিসিন অ্যাওয়েকিং, জাগ্রত অবস্থায়, অ্যাওয়েকিং অন অর্থাৎ তাকে যদি জাগ্রত করা হয়, ধরেন কোনো একটা মানুষ ঘুমায় আছে, তো হঠাৎ করে তারা ডাক দিয়েছেন, তো ডাক দেওয়ার পরে তার একেবারে বুকের দিপদিপানি বেড়ে গেছে, যদি এমন হয় তাহলে কিন্তু একটা মেডিসিন। ফার্স্ট পালস ব্লাডার ইন ক্যাটার অফ, অর্থাৎ ব্লাডার থেকে যদি পানি পড়ে, বা ব্লাডার ইন ক্যাটার অফ মানে এটা হলো এরকম যে প্রস্রাবের রাস্তা দিয়ে অল্প অল্প 2-1 ফোঁটা পানি পড়তে থাকে, হ্যাঁ, এটাকে প্রোস্টেটিক ফ্লুইড বলা হয়। তো এই প্রোস্টেটিক ফ্লুইডের পরিবর্তে যদি ব্লাডার থেকে রস আসতে থাকে, সেই ক্ষেত্রে এবং তার পাশাপাশি যদি তার 110 পালস উঠে যায়, তাকে কিন্তু আমরা এই মেডিসিন, এখানে একটা মেডিসিন সাজেশন করা আছে, এই মেডিসিনটা আমরা ইউজ করতে পারবো। ফুসফুসে রক্তপাতের ফলে যদি তার হয়, ফার্স্ট পালস হয়, একটা মেডিসিন। যদি শারীরিক অভ্যন্তরের ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে এবং তার পাশাপাশি যদি তার 110 পালস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই রুব্রিকটা ইউজ করব। ব্রেনের অসুস্থতা এবং অসুস্থ হয়ে ব্রেনটা ছোট এবং খালি খালি অনুভূত হয়, এবং তার নাড়ি যদি হয় বা পালস যদি হয় 106, সেক্ষেত্রে আমরা এই একটা মেডিসিন। এত বিস্তারিত এত কিছু আপনি রেপার্টরি ছাড়া কখনো শিখতে পারবেন না। তো আর বেশি পড়বো না, এই বিষয়গুলো আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য দিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা এগুলো ওয়েবসাইট থেকে দেখে নেবেন এবং ওষুধ সহ দেখতে পারবেন, কোনো কষ্ট করতে হবে না। আমরা এটাকে ডেভেলপ করতেছি, কিছুদিনের মধ্যে, হয়তো 15-20 দিন সময় লাগবে, আপনারা এগুলো পেয়ে যাবেন। এবং প্রতিদিন যেদিন যে ক্লাস নেব সেই ক্লাসগুলো সেখানে কন্টিনিউ তখন আপডেট হতে থাকবে। তো ধন্যবাদ আজকে। হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেন। আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনার জন্য, এবং যারা